শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে চ্যানেল আয়ের পর্দায় যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন ইউসিবি টু দ্য পয়েন্টের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। স্বৈরাচারের পতন এবং স্বৈরাচারের আবার আসার সম্ভাবনা আছে কিনা, স্বৈরাচারকে কিভাবে ঠেকানো যাবে, কারা স্বৈরাচারের দোসর, এই নিয়ে আমাদের রাজনীতিতে এক ভীষণ তোলপাড়, এবং সেটা যে 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে এটা কিন্তু চলমানই রয়েছে। স্বৈরাচার আসলে কারা, স্বৈরাচারের এপিঠ এবং ওপিঠ, এই সব কিছু নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন রাজনীতিবিদ উপস্থিত রয়েছেন। জাতীয় পার্টিকে এখন স্বৈরাচারের দোসরের ট্যাগ লাগানো হচ্ছে এবং সেই দলের প্রেসিডিয়াম সদস্য এবং বরিশাল বিভাগ জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব জনাব ইকবাল হোসেন তাপস আমাদের সাথে রয়েছেন। স্বাগতম আপনাকে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স। স্বাগতম জানাচ্ছি আপনাকেও। আমার মনে হয় স্বৈরাচারের এই পিঠে ওপিঠ যখন বলছি তখন যাদের বিরুদ্ধে যে ট্যাগটা আছে তাকে দিয়ে আমি শুরু করি। আমার এমনিতে প্রিন্স ভাইকে দিয়ে শুরু করার কথা ছিল। ইকবাল হোসেন তাপস, আওয়ামী লীগের স্বৈরাচারী হওয়ার পেছনে আপনাদের ভূমিকাকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? ধন্যবাদ আপনাকে, প্রিন্স ভাইকে অনেক ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। দেখুন, স্বৈরাচার আসলে স্বৈরাচারের বিশেষণটা কি, স্বৈরাচারটা কি, মানুষ স্বৈরাচার কাকে বলে, কখন বলে? জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে এবং অন্য অনেক দল আওয়ামী লীগের সময় নির্বাচন করেছে, যেমন বিএনপিও নির্বাচন করেছিল, তারপরে হাত পাখার চরমনায়ের পীর সাহেবরাও নির্বাচন করেছিল এবং জামাত ইসলামও নির্বাচন করেছিল জাতীয় পার্টির সাথে। সেখানে স্বৈরাচার যদি বলতে হয় তাহলে শুধু জাতীয় পার্টিকে কেন এবং আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল শুধু জাতীয় পার্টির নাম কেন হবে? কারণ বাকি সমস্ত দল তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, বলেছে আপনি সুষ্ঠু নির্বাচন করছেন না, জাতীয় পার্টি সেটা করে নাই। দেখেন, আমি একটা উদাহরণ দিতে চাই। 90-এর আন্দোলনে প্রিন্স ভাইরা তখন আন্দোলনে সক্রিয় ছিল। এরশাদ সাহেব যখন ক্ষমতা হস্তান্তর করলেন, সেই বিএনপি এবং আওয়ামী লীগ গণতন্ত্রের সেই ধারাবাহিকতা রক্ষার্থে আবার এরশাদ সাহেবকে নিয়েই কিন্তু নির্বাচন করতে হয়েছে। সুতরাং আপনি স্বৈরাচার কেন বলবেন? আমি বড় কোনো রাজনীতিবিদও না, আমি সংবিধান অ্যানালিস্ট না, বাট একজন সাধারণ মানুষ হিসেবে আমি যেটা মনে করি, জনগণের যে আস্থা, জনগণের যে আকাঙ্ক্ষা, এটার প্রতিফলন যখন হয় না, যখন বাধা দেওয়া হয়, তখন তাকে আপনি স্বৈরাচার বলতে পারেন। আপনি বর্তমানে কি হচ্ছে, আজকে জায়গায় জায়গায় মবতন্ত্র, আপনার কথা বলার স্বাধীনতা নাই, অনেক স্বাধীনতা আমরা বলি তো, এগুলো কি যে যার মতো বলে বলে না, যে যার মতো বলতে গেলে তাকে জেলে যেতে হয়, তাকে অ্যারেস্ট হতে হয়, তাকে হয়রানির শিকার হতে হয়। এটা কি স্বৈরতন্ত্র নয়? এই 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কি বাস্তবায়িত হয়েছে? হয়নি। ছাত্ররা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে। আমি এই জায়গাটা থেকে আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে যাই, তারপরে আবার আপনার কাছে আসবো। সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনিও কি মনে করেন এখনো স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে? ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সাথে যিনি সহ আলোচক আছেন ইকবাল সাহেব, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে বিষয়ে আজকে আলোচনার অবতারণা করেছেন, যে এটা একটা বাংলাদেশে, এখন বাংলাদেশ না, আমি মনে করবো এই উপমহাদেশেই এখন এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও বিষয়টি এসছে, এবং নেপাল সরকারও পড়ে গেল এই স্বৈরাচারের ইয়ে নিয়ে। তো যাই হোক, আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সেটার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। জাতীয় পার্টি এটার আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী কিনা, আপনি ইকবাল ভাইকে একটা প্রশ্ন করেছিলেন।
এটা তো বাস্তবতা যে আওয়ামী লীগকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টি সহযোগী ছিল, সহযাত্রী ছিল, এবং তারা আওয়ামী লীগের সাথে কি না করেছে এটা বাস্তব সত্য। এমনকি তিনি বলেছেন যে বিএনপি নির্বাচন করেছিল 18 সালে, বিএনপির নির্বাচন করার সাথে ওনাদের নির্বাচনটাও ওনারা মিলানোর চেষ্টা করেছে। দেখুন, সেই 2008 সাল থেকেই আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির যে সখ্যতা, আওয়ামী লীগের এই যে গণতন্ত্র হরণ করা কিংবা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান থেকে আপনার মুছে ফেলা বা ছেঁটে ফেলা ইত্যাদি ইত্যাদি সব কিছুর পেছনে কিন্তু জাতীয় পার্টির একটা মানে প্রকাশ্য সমর্থন ছিল, এটা সবাই জানে। অংশগ্রহণ এখন এবং সমর্থন ছিল এবং তাদের এই কাজে তারা অংশগ্রহণ করেছে, সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের দোষর এটাও বলতে কোনো দ্বিধা নেই। 18 সালের নির্বাচনে বিএনপি আন্দোলনের অংশ হিসাবে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের লেজুর হিসাবে সেখানে অংশগ্রহণ করেছে। 2000 আপনার যে 24 সালে 7ই জানুয়ারি যে নির্বাচন হলো, তো সেটা তো আরও স্পষ্ট, গণভবন থেকে মানে শেখ হাসিনার বাসভবন ছিল যেটা সরকারি বাসভবন, সেখানে বসে জাতীয় পার্টি কয়টি আসন পাবে সেটা নিয়ে জাতীয় পার্টি নেতাদের সাথে শেখ হাসিনার দফায় দফায় বৈঠক, সেখানে রওশন এরশাদকে নেওয়া হবে না জিএম কাদেরকে নেওয়া হবে, কয়টা আসন ছেড়ে দেওয়া হবে, এটা নিয়ে আবার তাদের অভিমান গোস্বা। এক পর্যায়ে জিএম কাদের সাহেব প্রেস কনফারেন্সে আসলেন না তাদের এই কী বলে ঘোষণার নমিনেশন ঘোষণার ক্ষেত্রে। এটা তো প্রকাশ্যে হয়েছে, অস্বীকার করার কোনো উপায় আছে? নাই। কিন্তু আজকের যে বাস্তবতা, যে বিএনপি আপনি ধরেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে, শুধু কি জাতীয় পার্টি দোষর? তাহলে তো ওই 7ই জানুয়ারি যে আমি দামি নির্বাচন হলো, সেই নির্বাচনে অংশগ্রহণকারী 28টি রাজনৈতিক দল যারা এই ফ্যাসিবাদ সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদেরও তো বিষয়টা সামনে আসে। এখন এই যে নিষিদ্ধের রাজনীতি, সেই নিষিদ্ধের রাজনীতিটা বাংলাদেশে কি হবে? আপনি ধরেন বিএনপি, আমরা অবস্থান করে নিয়েছি বা আমরা বলেছি যে কাগজে কলমে সরকারের প্রজ্ঞাপন জারি করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটা যুক্তিসঙ্গত নয়। কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে সেটা মানে জনগণই ঠিক করবে। ইতিমধ্যেই জনগণ আওয়ামী লীগের ব্যাপারে অবস্থান নিয়েছে যে আজকে তারা আওয়ামী লীগ যে গণশত্রু, গণহত্যাকারী যে দল, সেই দল রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের শরীরে এখনও রক্তের দাগ, এখনও তাদের শরীর দিয়ে মানে রক্তের গন্ধ বের হচ্ছে। এখনও আপনার ধরেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ঘরে ঘরে এই যে স্বজন হারানোর বেদনায় আত্মীয় স্বজনের মা বাবার যে আহাজারি, সেটা এখনও কিন্তু শোনা যায়। তো আওয়ামী লীগের এই রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। এবং এই যে তারা গণহত্যা করেছে, গণশত্রুতে পরিণত হয়েছে, দুর্নীতি করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে, তাদের তো বিন্দু মাত্র কোনো নাই, মানে কি বলে অনুশোচনা নাই। এমনকি জাতীয় পার্টিও যে ধরেন আওয়ামী লীগকে যে ফ্যাসিবাদে পরিণত করার ক্ষেত্রে জাতীয় পার্টি তো স্বৈরাচার ছিল, সেই 90-এর গণ অভ্যুত্থানে তো তাদের পতন হয়েছিল এবং 82 সালে স্বৈরাচারী এরশাদ সেই নির্বাচিত সরকারকে বন্দুকের নলের মুখে পদত্যাগ করিয়ে ক্ষমতা দখল করেছিল। তো স্বৈরাচার আর স্বৈরাচার তো মাসতুতো ভাই, তারা এক হয়ে গিয়েছে। তারা এক হয়েই কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। আপনাদের কি কোনো অনুশোচনা আছে? আওয়ামী লীগের তো কোনো অনুশোচনা নেই এখন পর্যন্ত। দেখেন, রাজনীতিতে ভুল ত্রুটি, আবার আপনার কাছে রাজনীতিতে ভুল ত্রুটি হতে পারে এবং সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া বলেন, অনুশোচনা বলেন, পাবলিকের কাছে সেটা বলতেই পারে। জাতীয় পার্টি একাধিকবার বলেছে যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেজন্য আমরা অনুশোচনা করছি। যদি কোনো ভুল ত্রুটির অনুশোচনা আর আমি এটা করেছি, আমি এটা ঠিক হয়নি, সেটা প্রিন্স ভাই একটু আগে বলে গেছেন যে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে, সেখানে রওশন আসবে না, জিএম কাদের আসবে, নানান ওখানে মিটিং হয়েছিল। এখান থেকে একটা উত্তর আপনি যদি নেন, সেটা ছিল একটা বাস্তবতা। দলটি এমন বাস্তবতার
জাতাকলে তখন জাতাকলে তো করেছিল বিএনপিও ছিল। সে না আপনারাও ভুগেছেন, জাতাকলে তো আরো অনেক রাজনৈতিক দল ছিল। আমি মনে করি আমরা তো তখন জীবনের বেশি ঝুঁকি ভুগেছি, নিয়ে আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা জেলে ছিলাম। আমরাও ভুগেছি, যে এরশাদ সাহেব জেলে ছিলেন, ২৭,০০০ দীর্ঘদিন জেলে নেতাকর্মীকে ছিলেন। জেলে নেওয়া হয়েছিল ওই না, নির্বাচনে। আমি অস্বীকার করছি না, আমিও জেলে ছিলাম। হ্যাঁ আমি অস্বীকার করছি না, আমি জানি, কিন্তু জেলে আমাদেরকে অনৈতিক অফার বাস্তবতাটা দেওয়া বুঝতে হয়েছে হবে। আমরা স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য। নির্বাচনে আমরা যাওয়াটা তো প্রত্যাখ্যান অন্যায় না। ওনার বাস্তবতাটা কি আমি নির্বাচনে যাওয়াটা তো আর কোনো অন্যায় না, এটা তো কেন অন্যায় সংবিধান সম্মত। আপনি যে নির্বাচনে নির্বাচনে ফ্যাসিবাদ যাওয়া কায়েম হবে, না, সেই আপনারা নির্বাচনে যেমন- আপনি যাবেন কেন? আপনারা যেমন যাননি সেটাও আপনাদের অধিকার, আমরা যখন গিয়েছি আমাদের অধিকার, কিন্তু আপনাকে প্রেক্ষাপটটা বুঝতে হবে। তখন সেই সংসদে জিএম কাদের সাহেব পুরোটু সময় আওয়ামী লীগের বিরোধিতা করেছে, প্রতিটি সময় আওয়ামী লীগের বিরোধিতা করেছে, এবং সেই দলটিকে ভেঙে যাওয়ার, আমরা যদি জিএম কাদের সাহেব যখন নির্বাচনে না যেতেন তখন আর একটা পক্ষকে নিয়ে তখন আপনারা জানেন, আপনি বলে গেছেন বিএনপির মধ্যেও তো এই কাজ করার চেষ্টা করা হয়েছে, বিএনপি তো ভাঙতে পারে নাই। আপনারা অনেক বড় দল, হয়তো আপনারা আপনাদের শক্তি বেশি, আপনাদের সেই জন্য ভাঙতে পারেনি, আপনাদের নৈতিক কিন্তু সমর্থন নাই, নৈতিক জোর কম। আপনি হয়তো বলতে পারেন, কিন্তু বাস্তবতাটাকে আপনি অস্বীকার করবেন কেন? আপনি 91-তে এরশাদ সাহেবকে আপনারা নামিয়ে দিলেন, তারপরেও সে এরশাদ সাহেব পাঁচটি সিটে 2বার করে উনি রাষ্ট্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তাহলে তাকে তাহলে আপনি স্বৈরাচার কেন বলেন? তাহলে ওই এলাকার সকল মানুষ স্বৈরাচার না, তাহলে রংপুরের সকল মানুষ স্বৈরাচার বলেন আপনি, সেটা তো বলতে পারবেন না, সেটা বলা উচিত হবে না। মানুষের ভোটের অধিকার, মানুষের মতামতের যে প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকতে হবে। 90-এর আন্দোলনকে কি আপনি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন বলবেন না? না, আপনারা বলবেন, কিন্তু আমরা জাতীয় পার্টি আমরা মনে করি না যে এটা কোনো, কারণ এরশাদ সাহেব স্বেচ্ছায় আপনারা আন্দোলন করেছে, আমি আন্দোলনকে রেসপেক্ট করি, কিন্তু এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিয়েছেন বিনা, হতে পারে, কিন্তু উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন এবং উনি আবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং উনি 5টি সিটে উনি জিতেছেন, জেলখানায় বসে জিতেছেন, তাহলে তাকে আপনারা স্বৈরাচার কেন বলবেন? তাকে না বলে যে মানুষগুলো ভোট দিছে তাদেরকে স্বৈরাচার বলেন। স্বৈরাচারীর তো শেষ নাই। এখন কি বলবেন আপনারা তো এই যে শেখ হাসিনাকে বিতাড়িত করলেন, আমরাও তো সাথে ছিলাম, আমরাও মাঠে ছিলাম, আমাদের লোকজনও মাঠে ছিল। আজকে কি হচ্ছে? আজকে কি স্বৈরাচারকে আপনি তাড়াতে পেরেছেন? আর এক স্বৈরাচার এসে বসে গেছে, যারা এখন দেশ চালাচ্ছে তারাই এখন তারাই স্বৈরাচার। কারণ তারা এখন মব চোখে দেখে না, তারা এখন সন্ত্রাস চোখে দেখে না, এখানে সেখানে যেখানেই হোক 5টা লোক পাঠিয়ে সেখানে একটা মানে মপতন্ত্র সৃষ্টি করে। সরকার যদি না পাঠায় তাহলে সরকার তো দেখে, তাহলে সরকার থামাচ্ছে না কেন? আপনি দেখেন জাতীয় পার্টির অফিসে যারা আগুন দিল, আমি স্বৈরাচার তার মানে এটা তো না যে আমার অফিসে আগুন দিতে হবে, আমার অফিসকে ভেঙে ফেলতে হবে। সেখানে আইন আছে, কারণ আছে। কই আইন রক্ষাকারী কই? তাদের বিরুদ্ধে তো কোনো মামলা হয়নি, তাদেরকে তো কাউকে অ্যারেস্ট করা হয়নি, কেন? এটা কি স্বৈরাচারীর নমুনা নয়? আমি মনে করি এটাও একটা স্বৈরাচারীর নমুনা। মানুষের এক্সপেকটেশন ছিল যে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করা। আজকে যে সন্তানেরা, আমাদের ছেলেরা যারা এই আন্দোলন, জুলাইয়ের আন্দোলনটা করেছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে স্বৈরাচারী কায়দায়। ব্যবহার করছে এই সরকার, এই যারা এখন দেশ চালাচ্ছে তারাই। আমি তো বলবো স্পষ্ট, এখানে অস্পষ্টতার কিছু নেই, এখানে অস্পষ্টতার কিছু নেই। ওরা হচ্ছে শিশু, ওদেরকে ব্যবহার করছে, তাদেরকে উচিত ছিল, এই সরকারকে উচিত ছিল তাদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া, তাদেরকে উচিত ছিল ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেওয়া, সরকার বললে ওরা ক্লাসরুমে উচিত ছিল, এবং তাদেরকে প্রেসার গ্রুপ হিসেবে ইউজ করতে পারতো সরকার। এভাবে তাদেরকে, একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তাকে সরাসরি নিয়ে মন্ত্রী বানিয়ে দিল, সে কি আমাকে দিবে? এবং সে বলেছে, আমি 30 সেকেন্ড, সে বলেছে যে এই আন্দোলন যদি আমরা ব্যর্থ হতাম তাহলে আমরা সরাসরি যুদ্ধ করতে যেতাম, আমাদের সেই প্রিপারেশন ছিল। এ কথার অর্থ কি? তার মানে কি তাদের কাছে অস্ত্র আছে? তার সরকার সেটা খুঁজে বের করে না কেন যে তারা কি নিয়ে যুদ্ধের প্রিপারেশন করেছিল? এগুলো বুঝতে হবে। প্রিন্স ভাই, ইউনূস সরকার কি স্বৈরাচার? না, ইউনূস সরকার, আমি আগের কথাটা বিশ্বাস করতে পারিনি, তো এক লাইন বলে তারপর ওখানে যাচ্ছি। তো আপনি এটা বললাম যে সব কিছু বিবেচনায় জাতীয় পার্টি একদম একটা হাসিনার একেবারে সহযাত্রী, ফ্যাসিবাদ কায়েমের সহযাত্রী ছিল, সব ঠিক আছে, কিন্তু
জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে কথাটা আসছে এবং তাদের অফিসে যে অগ্নিসংযোগ মব সৃষ্টি করা, আমরা কিন্তু বিবৃতিও দিয়েছি এটার কারণে, যে আমরা বলেছি এইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা সঠিক নয়, জনগণের উপর এটা ছেড়ে দিতে হবে বা আইন আদালতের উপর ছেড়ে দিতে হবে। যেহেতু মানে যে আন্তর্জাতিক অপরাধ আইনের একটা পরিবর্তন এসছে, যে ফ্যাসিবাদ বা এই গণহত্যা বা এইসবের জন্য যারা বা যে দল দায়ী বা যে সংগঠন দায়ী তাদেরও বিচার করা যাবে, তো সেখানেও আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু আইনকে আমরা নিজের হাতে তুলে নিতে রাজি না, পারিও না। সেই ক্ষেত্রে আমরা ওইটার ব্যাপারে আমরা দ্বিমত করছি। কিন্তু জাতীয় পার্টি যে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের সহযোগী ছিল, দোসর ছিল, এই ব্যাপারে আমার না শুধু বাংলাদেশের কোনো মানুষের কোনো দ্বিমত নাই। দ্বিতীয় কথা হলো আপনি বললেন যে ইউনূস সরকার স্বৈরাচার কিনা, মোটেও না। দেখেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার বর্তমানে ক্ষমতায় এসছে, তারা একটি গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় এসছে। এখন এই গণ অভ্যুত্থানের পরের যে আগের যে পরিস্থিতি ছিল, সেই একই পরিস্থিতি পরে হবে, এটা জানা মানে এটা অনুমান বা এটাকে মানে বলার কোনো সুযোগ নাই। কারণ এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি, অনেক বিষয় এখানে আসছে। আপনি কি কার জন্য গণতন্ত্র দিবেন? গণহত্যাকারী গণশত্রু আওয়ামী লীগের জন্য? কার জন্য আপনি মানে গণতন্ত্র দিবেন বা কথা বলার সুযোগ দিবেন? যারা মানুষকে গুলি করে হত্যা করেছে, যারা আপনার হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যারা রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছিল, যারা কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তো এগুলোর বিরুদ্ধে তো আমাদের গণ অভ্যুত্থান। এদের জন্য নিশ্চয়ই আপনার গণতন্ত্র বা কথা বলার সুযোগ অবারিত নয়। এখন এরা যখন আপনার যে কি বলে এই যে গণতন্ত্রের পথে নতুন করে আজকে যে যাত্রা শুরু হলো, সামনে নির্বাচন, দিল্লিতে বসে আপনার বড় বড় বাংলাদেশের শিল্প গ্রুপ, যাদের শেখ হাসিনা যাদেরকে দিয়ে টাকা পয়সা কামিয়ে বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে আবার এই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, তাদের জন্য গণতন্ত্র, তাদের জন্য আইন। তো ওইটার বিরুদ্ধে কথা ব্যবস্থা নেওয়া মানেই যে এই ইউনূস সরকার স্বৈরাচার হয়ে গেছে তা নয়, ওটা আমাদেরও দাবি, আমাদেরও বক্তব্য। এবং আমাদের আরও বক্তব্য হচ্ছে এখনও এই আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র করছে। এই যে ডাকসু নির্বাচন বলেন বা অন্যান্য নির্বাচন বলেন, এখানে কি আওয়ামী লীগের কোনো দায় নাই? স্বৈরাচার রাজাকার আজকে এক হয়ে গেছে, হয়ে তারা সেখানে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে। ওই দিল্লিতে বসে যিনি আপনার ষড়যন্ত্রগুলো করছেন, তার উদ্দেশ্য কি? যে ডাকসুর মতো জায়গায় সেখানে আপনার চরম মানে কি বলা যায় ফান্ডামেন্টালিস্ট, তাদেরকে ক্ষমতায় মানে নির্বাচিত দেখিয়ে আন্তর্জাতিক বিশ্বকে দেখানো যে বাংলাদেশ ইউনূস সরকারের আমলে আপনার ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। ওরা এত ক্ষমতাবান, দিল্লি থেকে বসে এখানে ডাকসু আমরা কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি? আওয়ামী লীগের এই যে এখানে যে তাদের সমর্থন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচণ্ড মানে ইয়ের মধ্য দিয়ে তারা 15 বছর সবকিছু করায়ত্ত করে নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেখানে যারা আন্দোলন আমরা করেছি, কারা করেছে? সাধারণ ছাত্ররা করেছে। তো সাধারণ ছাত্ররা তো ভোটও দিয়েছে। না, এই এত কত পার্সেন্ট ভোট পড়েছে আপনি দেখেন, সেখানে ভোট মেকানিজম হয়েছে অলমোস্ট 3 গুণ বেশি ভোট পেয়েছে। মেকানিজম হয়েছে সেখানে। কারা করেছে? প্রশাসন। এই কি বলে আপনি জানেন যে বর্তমানে হ্যাঁ, ইউনূস সরকারের কথা আমি শেষ করে নিই। এই যে তারা মোটেও সরেছে না, কিন্তু তাদের দুর্বলতা আছে অনেক। এই দুর্বলতার কারণে তারা প্রশাসন চালাতে পারছে না। আপনার মানে এই যে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় জামাত প্রভাবিত, এবং এই শিক্ষা মন্ত্রণালয় বলেন, যা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, সেখানে যে সকল পোস্টিং হচ্ছে সমস্ত জামাতিকরণ করা হয়েছে। এমনকি সরকারি এখন তাহলে না, আমি আসছি দুর্বলতার কথা বলছি, আমি বলছি না এটা স্বৈরাচার, দুর্বলতা এটা সরকারের। আপনার সরকার তো অন্য জায়গায় তো আপনি কাজ করতে পারছেন না। ইচ্ছাকৃতভাবে যদি কোনো দলের মানুষ দেওয়া হয় সেটা তো অন্যায়, দুর্বলতা তো না। ইচ্ছাকৃত হচ্ছে আমি সেটা বলবো না। এখানে আপনি দেখেন ছাত্রলীগ যেরকম ছাত্র শিবির গত 15 বছর যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে বিলীন হয়ে গুপ্ত রাজনীতি করেছে, সেরকম প্রশাসনেও জামাতি যারা ছিল তারা বিলীন হয়ে সেই সময়ে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল। 5ই আগস্টের পরে তারা এসে বলছে তারা জামাত করে। আপনি দেখেন বিগত বিএনপির মানে আওয়ামী লীগের 15 বছরে বিএনপির মোনা কিংবা বিএনপি মোনা না,
একটু যোগ্য ভালো যারা অফিসার ছিল তারা কি প্রশাসনে কোনো ভালো পোস্টিং পেয়েছিল? সবাইকে ঝাঁটিয়ে আপনার প্রশাসন থেকে বের করে দেওয়া হয়েছে, ওএসডি করা হয়েছে, চাকরি খেয়েছে। জামাতের কয়জনের খেয়েছে? দাড়ি রাখলেই তো দেয় নাই চাকরি। কোথায়? অনেক উদাহরণ। বহু লোকের, দরবেশ বাবা শেখ হাসিনার উপদেষ্টা ছিল কি সালমান এফ রহমান দরবেশ, এত বড় দাড়িকে দিয়ে আপনি সব বিবেচনা করা যাবে না। বহু দাড়িওয়ালা লোক আওয়ামী লীগ করে, বহু টুপিওয়ালা লোক আওয়ামী লীগ করে, টুপি পরা লোক আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেন নাই টুপি পরে ঘুরতো, দেখেছিলেন কিনা? তো তারা আবার আওয়ামী লীগ করতো। আবার ভিতরে ভিতরে আপনার দাড়ি টুপি রাখলেই যে জামাত করবে তা না, দাড়ি টুপি পরে আমাদের বিএনপি করে না মানুষ, বহু লোক বিএনপি করে। আমিও দাঁড়িয়ে রেখেছি, আমি কি আওয়ামী লীগ জামাত করি নাকি? সরি, মজা করলাম আর কি। তো যাই হোক, এরা তো প্রশাসনের মধ্যে লুকিয়ে ছিল। আজকে তারা এই দুইটা মোটা, আপনার দেখেন, আমার কথা যদি অবিশ্বাস হয় আপনি কালকে খোঁজ নিয়ে দেখেন, আজকে তারা পরিকল্পিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিভিন্ন প্রশাসন জামাতিকরণ করেছে। আমাদের দুর্বলতাও আছে, আমরা ওখানে ফাইট করতে পারছি। এটা তো তাহলে অনেক বড় প্ল্যানিং। জামাতিকরণ করা বলছেন মানে বুঝতে পারছেন যে এটা আসলে বিরাট ভাবে ওদেরকে ক্ষমতায়ন করা। না, ক্ষমতায়ন না, এটা এখন স্বাভাবিকভাবে যে বলছে ফ্যাসিস্ট গণ অভ্যুত্থানে আমরাও অংশীদার ছিলাম। তো জামাতের সমর্থক যারা অফিসার আছে, সচিব বা অতিরিক্ত সচিব, যারা এখন জয়েন্ট সেক্রেটারি ছিল, তারা এখন এক লাফে সচিব হয়ে গেছে, আমাদেরও লোক হয়েছে। ওই ধাক্কায় তো অনেকে হয়ে গেছে। আপনি জানেন, সরি টু সে, অনেক উপদেষ্টার আপনার নাই, মানে জানেও না তার মন্ত্রণালয় কিভাবে চলছে। কারণ তাদেরও তো দুর্বলতা আছে, তাদেরও তো অজ্ঞতা আছে, তাদেরও তো আপনার জানা বুঝার ঘাটতি আছে। সেই সুযোগে এইসব কাজ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনি বুঝতে পারবেন না কিভাবে সেগুলো হচ্ছে। হ্যাঁ, সেগুলোকে এখন আমি যে বললাম, দুর্বলতা তো আছে আমাদের ব্যর্থতাও আছে আমাদের অত্যন্ত, মানে আমরা এটা নিয়ে বহুবার সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং অন্যান্য যারা সিনিয়র উপদেষ্টা আছেন তাদেরকে আমরা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, এই যে প্রশাসনের মধ্যে যে আওয়ামী ভূত, তারা কি এখন নাই? তারাই তো এদেরকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে কি যাহা আওয়ামী লীগ তাহাই জামাত? সেটা আমি এইভাবে বলতে চাই না, বলতে পারবো না, কিন্তু একে অপরের এখন একটা মানে দৃশ্যমান বলবো না, অদৃশ্যমান একটা সমঝোতা হয়তো হয়েছে। আমি যেটা বলছিলাম, একটু শেষ করি এক লাইন, আপনার সময় নেই আমি জানি, যে দিল্লিতে বসে এই যে এখানে যে হাজার হাজার কোটি টাকার যে দেওয়া হচ্ছে, সেই টাকার উত্তাপ কি আমরা দেখতে পাচ্ছি না রাস্তাঘাটে? সেই টাকার গরম কি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি না? কেন? এই দেশকে ভিতরে অস্থিতিশীল করা। কালকে আওয়ামী লীগের এক সাবেক এমপির আপনি অডিও কনফারেন্স আমি শুনলাম, একটা বলতেছে সমস্ত বিভাগীয় শহরগুলোকে কবজা করতে হবে, লাল করে দিতে হবে রক্তে রক্তে, না হলে বোঝা যাবে না আওয়ামী লীগ আছে, না হলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। এই যে রক্তে রক্তে তারা যে লাল করার পরিকল্পনা করছে, এইটা কোথা থেকে করছে? এবং এই যে বাংলাদেশ যে আজকে জামাতের দখলে চলে গেছে কিংবা ফান্ডামেন্টালিস্টদের দখলে চলে গেছে, এটা মনে করেন যে ওদের দখলে? না, আমি বলছি, আমাকে এটা বলেন না, এইটা দেখানোর জন্য এই যে ডাকসু নির্বাচন, এগুলো একটা প্রি প্ল্যান। হ্যাঁ, আমরা ধরতে পারিনি, ঠিক আছে, প্ল্যানটা আমরা ধরতে পারিনি, কিন্তু এখন আমরা ধরেছি। এই নির্বাচনগুলো আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা আগে যেটা বলতাম, আপনি দেখেন, এই জামাতের আমির, উনি কি আপনার এই যে গত বছর সেপ্টেম্বর মাসে বলে নাই আওয়ামী লীগকে ক্ষমা করে দাও? উনি বলে নাই যে ভারত কষ্ট পাবে এমন কোনো কথা বলা আমাদের উচিত হবে না? উনি কি এরকম আরো কোনো কথা বলে নাই? আমি আপনার কাছে এইসব নিয়ে আবার আসি। আমি একটুখানি ইকবাল হোসেন তাপস আপনাকে দিতে চাই। সময় ধরেন নির্বাচনে আপনারা অংশগ্রহণ করার সুযোগ পেলেন নিজেদের গণতান্ত্রিক অধিকারের দাবিতে। আপনাদের দলে তো নেতৃত্ব নিয়েও এক ধরনের টানাপোড়েন রয়েছে, জিএম কাদের বনাম আপনাদের অন্য অনেকগুলো ভাগ রয়েছে আমরা দেখতে পাই। এবং আপনারা কি মনে করছেন যে আপনারা 300 আসনে প্রার্থী দিতে পারবেন এবং জনগণ কোন কারণে আসলে আপনাদেরকে ভোট দিয়ে জয়ী করবে বলে মনে করেন? আমি এই প্রশ্নের উত্তরের আগে একটু প্রিন্স ভাইয়ের ওখানে যেতে চাই। যেটা প্রিন্স ভাই বলেছেন খুবই, এটা জাতির জন্য খুবই একটা অশনি সংকেতের মতো, যে জামাত ষড়যন্ত্র করে ফেলেছে এবং জামাত ক্ষমতায়
আশেপাশে ঘোরাফেরা করছে। আমি সেভাবে বলিনি। কথাটা আমি জামাত বলছি- শক্তিশালী হয়েছে, যাই হোক, আপনি যেভাবে বলেছেন। এবং সেখানে আপনি বলেছেন যে বিভিন্ন জায়গায় এই জামাতি লোকজন পদায়ন হয়েছে। তো আপনারা এত বড় একটি দল, আপনাদের কাছে জাতির অনেক বড় প্রত্যাশা, আপনারা কি করেছেন এবং এইটা আপনারা কেন বুঝতে এত দেরি করেছেন? আজকে দেখেন, আপনি বললেন ইউনিভার্সিটি সব ডিসিগুলো জামাতের পদায়ন, সচিবালয়ে জামায়াত, পুলিশে জামায়াত, বিভিন্ন প্রশাসনের জামায়াত। তাহলে তারা তো এই যে সরকার, তাদের ছত্রছায়াই তো এই পদায়নগুলো হয়েছে। তাহলে এই সরকারকে আমি নিরপেক্ষ কিভাবে বলবো? এই সরকারকে স্বৈরাচারী করছে না? তাহলে আপনারা যদি এইটাকে প্রোটেক্ট করতে না পারেন, এত বড় একটি দল, তাহলে জাতি হতাশ হবে। এটা হলো আমার অবজারভেশন। আপনি যে আমাকে জিজ্ঞেস করছেন জাতীয় পার্টির কথা, জাতীয় পার্টির আসলে কি বলে আজনম দুঃখ এরকমের একটা বিষয়। কারণ জাতীয় পার্টি এত বেশি বার ভেঙেছে, তারপরেও যে এই দলটি এখনো আছে, বিলীন হয়ে যায়নি, সেটাকে জাতীয় পার্টির একটি শক্তি হিসাবে আমি দেখতে চাই। এবং জনগণ আগামীতে যদি জাতীয় পার্টি নির্বাচনে যেতে পারে এবং সব জায়গায় প্রার্থী দিতে পারে এবং নিরপেক্ষ নির্বাচন হয়, আদৌ নির্বাচন হবে কি হবে না, নিরপেক্ষ হবে কি হবে না, সেটা কিন্তু প্রশ্নের বিষয়। সরকারের মুখপাত্ররা বলেন যে নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যে হবেই, কোনো শক্তি ফিরিয়ে নিতে পারবে না। এটা ওনার বলার দরকারটা কি? ওনাকে কেউ জিজ্ঞেস করছে? হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করে। ওনাকে তো নির্বাচন কবে হবে সেটা তো ডিক্লেয়ার করা হয়েছে। তাই নির্বাচন হবেই, কেউ ঠেকাতে পারবে না। তার মানে ওনাদের মনে হয় কোনো সন্দেহ আছে। ওনাদের না, অনেক মানুষের সন্দেহ আছে, ওনারা উত্তর দিয়েছে। এবং ওনাদেরও সেই সন্দেহটা আছে এবং ওনারা বলে যে নানান ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন নিয়ে। তো সেই ষড়যন্ত্রকারীদেরকে ধরুক এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুক এবং জনগণের সিদ্ধান্ত জনগণই নেউক। আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করলে নির্বাচনের মাধ্যমে করুক, ভোটের মাধ্যমে। জাতীয় পার্টিকে যদি প্রত্যাখ্যান করতে হয় ভোটের মাধ্যমে করুক, কাউকে গ্রহণ করতে হলে ভোটের মাধ্যমে করুক। এটাই তো গণতন্ত্র। সেখানে যদি জোর করে বলা হয় যে জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোসর, তাদেরকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, সেটা তো পরের কথা। তার বাড়িঘরই জ্বালাই দেব, তাকে পুরে মেরে ফেলব। সেই জায়গাটার থেকে যদি আমরা নিশ্চিত হতে পারি, মানুষ যদি বুঝতে পারে যে না, জনগণ যদি বুঝতে পারে ভোট দিবে, তাহলে জাতীয় পার্টিও তো একটি ভোটের অংশীদার। সে কত পার্সেন্ট ভোট পাবে কি কত পার্সেন্ট পাবে, জনগণ যে বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, এরশাদ সাহেবের 9 বছরের শাসনকাল, বিএনপির শাসনকাল, যা সবচেয়ে লম্বা সময় যারা শাসন করে গেছেন, তাদের শাসনকালে দেখেছে জনগণ সিদ্ধান্ত নেবে এর মধ্যে থেকে যে হ্যাঁ, জাতীয় পার্টিতে যদি কোনো ভালো নেতৃত্ব থাকে, জাতীয় পার্টি যদি মানুষের কল্যাণে কাজ করতে পারে, তাহলে জাতীয় পার্টিকে ভোট দেবে। জাতীয় পার্টি সরকারের অংশীদার হতে পারে, সরকার গঠন করতে পারে, না হলে বিলীন হয়ে যেতে পারে। সেটা জনগণের উপরে ছেড়ে দিই। জনগণই সিদ্ধান্ত নেক যে জাতীয় পার্টিকে ভোট দেওয়ার যোগ্য কি যোগ্য না। আচ্ছা, আপনি মনে করেন তো যে জাতীয় পার্টি ভোট পাওয়ার যোগ্য? অবশ্যই আমি মনে করি জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টির এখনও তৃণমূলে বহুত কর্মী আছে, বহুত ভোটার আছে যারা ভোট দিতে চায়। শুধু আমাদের সমস্যা যেটা আপনি নিজেই বলেছেন, চিহ্নিত করেছেন আগেই, যে কোন অংশ। তো সুতরাং সেই জায়গাটায় এখন জিএম কাদের সাহেব শক্তভাবে দাঁড়িয়েছেন। দলের যেসব দালাল নেতা যারা ছিল, যারা শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করেছে, যারা নৌকা মার্কার কথা বলে যারা নির্বাচন করেছে, তাদেরকে দল থেকে উনি বের করে দিয়ে নতুনভাবে জাতীয় পার্টিকে উনি সাজিয়েছেন এবং সেই জাতীয় পার্টি আশা করি মানুষের মনের আস্থা গ্রহণ। থ্যাংক ইউ। শেষ প্রশ্ন জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনি বলছিলেন যে আমরা আসলে ষড়যন্ত্রটা আগে ধরতে পারিনি, যে মানে দিল্লি থেকেও এই দেশ ফান্ডামেন্টালিস্টদের একটা প্রভাবের আন্ডারে আছে, সেটা প্রমাণ করার জন্য ডাকসু সহ অন্যান্য নির্বাচনে এই ধরনের বিজয় আসছে এবং সেটা আসলে প্রি প্ল্যান্ড। এখন আমরা বুঝতে পেরেছি, এখন আপনারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বলছিলেন, এবং আপনাদের অনেক নেতা নেত্রী বলেছেন যে কোনো মূল্যে আসলে এই নির্বাচনগুলোতে, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদলকে জয়ী করতে হবে। কিন্তু ডাকসু এবং জাকসু
এই দুই জায়গাতে একটা সিটও ছাত্রদল পায়নি, দেখুন, এটা আসলে কেন, কি দেখুন করবেন এটার আপনারা? বাস্তবতা অনেক আছে। আমি তো একটি কথা বলছিলাম, আপনি পরে আর সময় পাইনি। শুধুমাত্র ছাত্রলীগের ভোটের কারণে না, বা তাদের এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যাপার আছে। তারপর ধরেন এই যে ছাত্রদল যারা আপনার এই ইলেকশনে পার্টিসিপেট করছে, গত 15 বছর আপনার মানে মানে ক্যাম্পাস ছাড়া, শুধুমাত্র ছাত্রদলের রাজনীতি করার কারণে বা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণে তারা ক্লাস না, শুধু ক্লাস তো করতে দেয়ই নাই, পরীক্ষাও দেয়নি, পরীক্ষাও দিতে দেয়নি, এবং তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। যাদের গ্লোরিয়াস হয়তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, ভালো স্টুডেন্ট, পড়ালেখা করে হয়তো পরীক্ষা দিলে তারা হয়তো আরও ভালো জায়গায় যেতে পারতো, তাদের অনেকের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। তো এই 15টা বছর আমরা ক্যাম্পাস ছাড়া, এবং এই 15 বছরে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং ছাত্রলীগের মধ্যে বিলীন হয়ে যাওয়া এই যে শিবির, তারা কিন্তু এখানে আছে। আপনি বলেন তো, এই যে শিবিরের যারা এবার ভোট করেছে, তারা 5ই আগস্টের আগে কেউ তাদেরকে শিবির বলে চিনেছে? ছাত্রলীগের কর্মী, তারা ছাত্রলীগের কর্মী হিসাবে ছিল। তাহলে তো তাদেরকে আরো ভোট না দেওয়ার কথা না, এখানে ওই যে এদের এই যে হলগুলিতে বা স্টুডেন্টদের মধ্যে একটা ভিন্ন ধরনের, আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা এখন বিশ্লেষণ, মানে একটা গবেষণা করে আমরা এটা বের করার চেষ্টা করছি। ন্যাশনাল লেভেলে আপনারা এটা নিয়ে আলোচনা করছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেশের জন্য একটা ভয়ানক পরিস্থিতি। আন্তর্জাতিকভাবে এটা কিভাবে চিহ্নিত হচ্ছে আপনি দেখেন। এই যে ডাকসুতে জেতার পরপরই শিবির, পাকিস্তান থেকে আপনার জামাতি ইসলামী, তারা তাদের ওয়েবসাইটে বিশাল একটা স্টেটমেন্ট দিয়ে দিল। মালয়েশিয়া থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে, পাকিস্তান থেকে দিয়েছে। পাকিস্তানের স্টেটমেন্টটা আপনি দেখেন, সেখানে কি বলেছে যে দেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কোন দেশের, পূর্ব পাকিস্তানের না বাংলাদেশের, সেটা কিন্তু উল্লেখ করেনি। দ্বিতীয়ত তারা বলেছে এই শিবিরের প্যানেলের এগেনস্টে যারা নির্বাচন করছে সকলেই ভারতীয় বাহিনীর সাথে যুক্ত হয়ে গিয়েছিল, তার মানে তাদেরকে ভারতীয় দালাল হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই আস্পর্ধা তাদেরকে কে দিল? নিশ্চয়ই বাংলাদেশের জামাতি ইসলাম, যেহেতু জামাতি ইসলাম তো আন্তর্জাতিক একটা সংগঠন, বিভিন্ন দেশে তাদের কমিউনিস্ট পার্টির মতো তাদের শাখা বা তাদের বন্ধু প্রতিম রয়েছে। এই বাংলাদেশে জামাত তাদের এই তথ্য সাপ্লাই দিয়েছে, সেই তথ্যের আলোকে তারা দিয়েছে। যখন বাংলাদেশ থেকে আমরা এর প্রতিবাদ করেছি, তার কয়েক ঘন্টার মধ্যে আবার দেখেছি সেই বিবৃতি পাকিস্তান জামাত ইসলামের ওয়েবসাইট থেকে উঠিয়ে ফেলা হয়েছে। তো এই ষড়যন্ত্রটা শুধু এক জায়গাতে না, আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই, ভারতের সাথে চাই, পাকিস্তানের সাথে চাই, আমেরিকার সাথে চাই, রাশিয়ার সাথে চাই, সৌদি আরবের সাথে চাই, ইউরোপের সাথে চাই, সবার সাথে চাই, চীনের সাথে বন্ধুত্ব চাই। কোনো দেশের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। কিন্তু কোনো দেশ যদি, বা কোনো দেশের সিগনিফিক্যান্ট কোনো রাজনৈতিক দল যদি কোনো দেশ, বাংলাদেশে যেমন বলা হয় ভারতের রাজনৈতিক দলগুলো, দুঃখজনকভাবে সত্য যে সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট করে আসছে। কেন? যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার রাখার জন্য। সেরকম বাংলাদেশ ও জামাতি ইসলামকে এই যে পাকিস্তান জামাতি ইসলাম বলেন, অন্যান্য জামাতি ইসলাম বলে সমর্থন দেন কেন? যে ওইসব রাজনীতির এখানে আধিপত্য বিস্তার করার জন্য। এটা বুঝতে হবে। আমি একটু শেষ করি এক লাইনে। আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন যে আমরা এটা নিয়ে তো কথা বলছি, কাজও করছি, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন জাতীয় নির্বাচনে এক নয়। শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সংখ্যক ভোট, নির্দিষ্ট বয়সের ভোট, আমরা এটা অ্যানালাইসিস করছি যে কেন এরকম হচ্ছে। শুধু কি এগুলি দায়ী না আরো কিছু আছে? এগুলো বের হয়ে আসবে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে। সরকারের অক্ষমতা না কোনটা? এই যে আপনি বললেন যে ইঞ্জিনিয়ারিং করলো, আমি বলি যেই আমি সরকার আপনি একটা ভালো পয়েন্ট বলছেন, আমি এটা উত্তর বলতে চাই। কিভাবে নির্বাচন এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, এরা সবসময় দুর্বল হয়। এই দুর্বলতার সুযোগে ষড়যন্ত্রকারীরা ঢুকে পড়ে, যেই কারণে আপনি দেখবেন 90 থেকে এই পর্যন্ত যতগুলি অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তত্ত্বাবধায়ক সরকার এসছে, শুধু এই জরুরি অবস্থা সরকার ছাড়া সব সরকারের মেয়াদ ছিল কিন্তু 3 মাস। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচন করে সরে যাওয়া। আপনার কি মনে হয় ওনারা ক্যাপাবল নির্বাচন করতে? কোনটা? এই যে এই সরকার করতে হবে। ক্যাপাবল যদি না হয় যে 48 ঘন্টা লাগে 12,000 ভোট, আমরা সবাই না, এটা সরকারের কোনো ব্যাপার না, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার, হোক বিশ্ববিদ্যালয়, কিন্তু বাংলাদেশের ভিতরে না। আমরা সবাই মিলে যদি এই সরকারকে এখন আর পিছনে তাকানোর সুযোগ নেই, সহযোগিতা করে নির্বাচনটা করিয়ে আমরা একটি অবাধ নিরপেক্ষ
গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্যে চাই, দিয়ে যদি চাই। নির্বাচিতদের শাসন কায়েম করতে পারি, তাহলে এই বাংলাদেশ আমরা মহাবিপর্যয়ের হাত থেকে আমরা রক্ষা অনেক করতে ধন্যবাদ পারবো। আপনাদেরকে। পারি। সময়ের জন্য শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রধান উপদেষ্টা বলেছেন যে স্বৈরাচারকে কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না। আমরা চাই যে কোনো দল বা কোনো ব্যক্তি যেন স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ না পান এই সোনার বাংলাদেশে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।